নমস্কার, আমি সৈকত দে, ঘাটশিলা কলেজের বাংলা বিভাগের অতিথি অধ্যাপক। আজ আমি থার্ড ইয়ারের সেমিস্টার 5 এখানে স্পেশাল পেপার ডিএসসি 2 এখানে রয়েছে রবীন্দ্র নাটক রাজা। এই রাজা নাটক নিয়ে আলোচনা করব। এই রাজা নাটক নিয়ে আগে ক্লাসে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি আজ যেটা আলোচনা করব সেটা হলো রূপক সাংকেতিক নাটক হিসাবে রবীন্দ্রনাথের রাজা কতটা সার্থক। এই রূপক সাংকেতিক নাটক আলোচনার পূর্বে আমি রাজা নাটকের সম্পর্কে কিছু বলি। যেমন 1910 সালে রচিত এক রূপক সাংকেতিক নাটক হলো রাজা। এই রাজা নাটকটি নেওয়া হয়েছে মহাবস্তু গ্রন্থের রাজা কুশের বৌদ্ধ কাহিনী অবলম্বনে। এই রাজা নাটকের মূল বিষয় সেটা হচ্ছে মানুষের হৃদয়ে ঈশ্বরের যে গোপন ক্রিয়া। তারপর এই রাজা নাটকের যেসব চরিত্রগুলি রয়েছে সেগুলি হলো রাজা, সুদর্শনা, সুরঙ্গমা, ঠাকুরদা, কাঞ্চিরাজ। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় হলো রাজা নাটকের সাংকেতিক নাটক হিসাবে সাংকেতিক নাটক হিসাবে কতটা সার্থক এই রাজা নাটক। প্রথমে বলি, 19 শতকের বাস্তবধর্মী নাটকের পাশাপাশি এমন এক শ্রেণীর নাটকের সৃষ্টি হলো যেখানে বাস্তব জগতের পরপারে এক গভীর আধ্যাত্ম জগৎ ও দৃশ্যমান রূপ জগৎ, তার গভীরে অদৃশ্য রূপ জগতের সন্ধানে নাট্যকারেরা ব্রতী হলেন। এই দুই ভাবকে প্রকাশ করার জন্য শিল্পীরা রূপক ও সংকেতের আশ্রয় গ্রহণ করলেন। পাশ্চাত্য সাহিত্যে এই রূপক ও সংকেত রীতির প্রয়োগে যে নতুন ধারার জন্ম হলো তাকে আমরা রূপক সাংকেতিক বলবো, যেখানে উদ্দেশ্যকে গোপন রেখে যে ঘটনা বর্ণনা করা হয় সেটাকে চরিত্রের মাধ্যমে নিগূঢ় কোনো তত্ত্বের আভাস দুভাবে দেওয়া যেতে পারে, যেমন প্রতীক বা সংকেতের সাহায্যে আর রূপকের মাধ্যমে। এই রূপকে কোনো নীতিগর্ভ কাহিনী থাকে, সেই কাহিনীকে যথেষ্ট সরসতার সঙ্গে বলা হয়। কাহিনীর ওপরের অংশে একটা অর্থ থাকে, কিন্তু কাহিনীর ভিতরে আর একটি অংশ সমান্তরাল রেখায় থাকে। তাই রূপকের বাইরেও ভিতরের দুটি আখ্যানই সমান প্রয়োজনীয়, বাইরেরটা এবং ভিতরেরটা। কিন্তু সাংকেতিক রচনায় কোনো নীতি প্রচার নেই। যে সত্য এবং ইন্দ্রিয়াতীত, যা ধরাছোঁয়ার বাইরে, যা শুধু ব্যঞ্জনায় আভাসিত ও অপার্থিব কিছু অনুভবগম্য, সেই সত্যকে বোঝাবার চেষ্টা করে থাকেন সাংকেতিক শিল্পী। স্রষ্টার মনে যে ভাবজগতের উদয় হয় তা পরিচিত রূপের মাধ্যমে অনেক সময় বর্ণনা করা যায় না, অথচ মনের তীব্র আকুলতাকে অস্বীকারের উপায় নেই, তা সংকেতের সাহায্যে ব্যক্ত করতে হয়। অতএব সাংকেতিক রচনায় উপরের বাইরের আর ভিতরের অর্থ এক। এখন আমরা রাজা নাটকে কতটা সাংকেতিকতা রূপক ধর্মী তা আলোচনা করব। যেমন রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ছিলেন
সম্রাট। তাঁর রূপক সাংকেতিক নাটক রচনায় মানব লোকের ইঙ্গিত সঙ্গতি সূচক। তাঁর প্রিয় ভাব সীমার মাঝে অসীমের উপলব্ধি। মানব শক্তির নানা দিকের কথা তাঁর সাহিত্যে ধরা পড়েছে, যেমন সংস্কার মুক্তির কথা, সীমাবদ্ধ সংসার শোক থেকে মুক্তির কথা, যান্ত্রিকতার নাগপাশ থেকে মুক্তির কথা, রূপজ মোহের বন্ধন থেকে মুক্তির কথা তিনি এই রূপক সাংকেতিক নাটকে যথার্থভাবে আলোচনা করছেন। তবে এর পিছনে পাশ্চাত্য তত্ত্বের প্রভাব কিন্তু আছে। আমাদের আলোচ্য হচ্ছে কি, রাজা নাটকটি রূপক সাংকেতিক হিসাবে কতটা সার্থক। যদি আলোচনা করি, বৌদ্ধ জাতক গ্রন্থে কুশজাতক এবং মহাবস্তু অপদান এর কাহিনী অবলম্বনে রাজা নাটকের রূপদান করেছেন রবীন্দ্রনাথ। তবে কোনো সমালোচকের মতে মহাবস্তু অবদানের কাহিনী সঙ্গে রাজা নাটকের যোগসূত্র বেশি রয়েছে। এ নাটকে ঈশ্বরকে উপলব্ধি করার কথায় প্রতীকের মাধ্যমে বলা হয়েছে। রাজা নাটকের রাজা হচ্ছেন ভগবান, আর ওই নাটকে যে সুদর্শনা আছেন, সুদর্শনা চরিত্র, সেই সুদর্শনা হলেন মানবাত্মার প্রতীক। মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব। তাই সুদর্শনা রূপ তৃষ্ণায় ও ভোগ বাসনার প্রাবল্যে একসময় কি করছেন, রানী সুদর্শনা রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। তারপর আবার যখন তার রূপের পিপাসা মিটল, তখন তিনি এই কুরূপ রাজার মধ্যে অরূপের সন্ধান পেয়ে ধন্য হলেন। রবীন্দ্রনাথ অপূর্ব নাটকীয় মুহূর্ত, ধ্যান গম্ভীর পরিবেশ ও নিগূঢ় অধ্যত্ত সংকেতের সাহায্যে রাজা নাটকের মূল তত্ত্বকে ব্যক্ত করেছেন। তাঁর চরিত্র সুরঙ্গমা হচ্ছে মানুষের মনের ভক্তি। সুরঙ্গমা মনের ভক্তি দিয়ে ভগবানকে খুঁজছে, আর ঠাকুরদা হলেন তার যে চরিত্র রয়েছে রাজা নাটকে, ঠাকুরদা হলেন জ্ঞানের প্রতীক। তিনি তার জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করতে চেয়েছেন। আর কাঞ্চিরাজ হলো নাস্তিক। সে তার নাস্তিকতার রূপ দিয়ে ভগবানের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। রাজা নাটকে শুধু যে ভগবানের স্বরূপ প্রতিষ্ঠার কথা আছে তা কিন্তু নয়, বিশ্ব সংসার চলছে কিভাবে সে কথাও প্রতীকের মাধ্যমে এই রাজা নাটকে রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন। কোন সমালোচক এই রাজা নাটকের রূপক সাংকেতিক নাটক না বলে কেবল রূপক নাটক বলেছেন, আবার কেউ রূপক নাটক না বলে সাংকেতিক নাটকও বলেছেন। এই সম্পর্কে ডক্টর আশুতোষ ভট্টাচার্য কি বলেছিলেন, যে সাংকেতিক নাটক ও রূপক নাটকের মধ্যে যে সুস্পষ্ট পার্থক্য রহিয়াছে তাহা অনেকে অনুভব করিতে না পারিয়া রবীন্দ্রনাথের এই নাটকখানিকে অনেক সময় রূপক নাটক বলিয়া ভুল করিয়া থাকেন। যাই হোক, তাঁর কথায় সাংকেতিক নাটকের বিষয় হলো অতীন্দ্রিয় অপার্থিব তথ্য। কোনো পার্থিব তত্ত্ব সাংকেতিক নাটকে বিশেষ মর্যাদা পায় না। রাজা নাটকেও রবীন্দ্রনাথ পরমাত্মার সম্পর্কটি একটি কাহিনীর আড়ালে ব্যক্ত করেছেন। তাই রাজা নাটকে সাংকেতিক নাট্যরূপে বিশিষ্টভাবে পরিপূর্ণভাবে রক্ষিত হয়েছে। এই নাটকটিতে রূপক নাটকের গুণও যথার্থভাবে বর্ণিত। কাহিনীর মধ্যে দুটি রূপের চিত্র পাওয়া যায়, অর্থাৎ রাজা ভগবানকে রানী সুদর্শনা তাঁর মানব জীবনের বাস্তবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দিবালোকে দৃশ্যমান বস্তুর মতো ভগবানকে দেখতে চেয়েছেন, আর তাঁর মনের মধ্যে
নিজ রূপ তৃষ্ণায় মত্ত আকাঙ্ক্ষা দিয়ে সুন্দরী রূপী রাজাকেও দেখতে চেয়েছেন। দুটা রূপ আছে, কিন্তু রাজা হচ্ছেন অসুন্দর, কুৎসিত দেখতে। সে অসুন্দরের বেড়াজালে আবদ্ধ নয়, তিনি অরূপ এবং অনুপম। এই তত্ত্ব রানী সুদর্শনা সবশেষে কিন্তু উপলব্ধি করতে পেরেছেন। রানীর মধ্য দিয়ে লেখক দুটি রূপ দেখাতে চেয়েছেন। এখানে আমরা রূপক নাটকের তত্ত্ব পাই। দুটা রূপ দেখাতে চেয়েছেন রানীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ, আর এটাই হলো রূপক নাটকের যা মূল বস্তু। এই সুরঙ্গমা ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ, আর যে সুরঙ্গমা চরিত্র রয়েছে সেই ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ নিজে যেমন উপলব্ধি করেছেন, ঠিক তেমনি রানী সুদর্শনার কাছেও সে কথা কিন্তু তিনি বলেছেন। এই সুরঙ্গমার মধ্যে ভগবানের সেবাদাসী হওয়ার পূর্বজীবন এবং পরবর্তী জীবনের মধ্যে রূপকের আভাস কিন্তু পাওয়া যায়। আর ঠাকুরদা চরিত্রের মধ্যেও সাংকেতিকতার আভাস থাকলেও রূপকের চিত্র তার চরিত্রেও রয়েছে। তিনি সাংসারিক বেড়াজালে বদ্ধ হয়ে এক অরূপ তত্ত্বের প্রতি আকৃষ্ট হয়েছেন। তিনি বলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সে রাজা কিন্তু কাঞ্চি রাজা নয়, সে রাজা অরূপ, সে রাজাই হলেন অদৃষ্ট ভগবান। রবীন্দ্রনাথ কাব্য জগতে যখন গীতাঞ্জলির যুগে অবস্থান করেছেন, তখনই রাজা নাটকে এই আধ্যাত্ম রসে নাটকের মধ্যে রূপ, অরূপ এবং সংকেতের ভাব বিশেষভাবে দেখা দিয়েছে। এই নাটকটির মধ্যে যে তত্ত্বটি মূল, তা হলো রাজা অর্থাৎ রাজার রাজা বা ভগবানকে পেতে হলে সংসার জীবনে মোহ এবং ভোগ বাসনাকে বন্ধ করে অরূপের সন্ধানের পথে তাকে পেতে হবে। কবি এই রাজা নাটকে রূপক এবং সাংকেতিকতার মাধ্যমে মূল তত্ত্বটি যথার্থভাবে ফুটিয়েছেন। তাই রূপক সাংকেতিক নাটক হিসাবে রাজা সার্থক। ধন্যবাদ। এই রাজা নাটকের সাংকেতিকতা নিয়ে এখানেই শেষ করছি। নমস্কার, আমি সৈকত দে, ঘাটশিলা কলেজের বাংলা বিভাগের অতিথি অধ্যাপক। আজ আমি থার্ড ইয়ারের সেমিস্টার 5 এখানে স্পেশাল পেপার ডিএসসি 2 এখানে রয়েছে রবীন্দ্র নাটক রাজা। এই রাজা নাটক নিয়ে আলোচনা করব। এই রাজা নাটক নিয়ে আগে ক্লাসে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি আজ যেটা আলোচনা করব সেটা হলো রূপক সাংকেতিক নাটক হিসাবে রবীন্দ্রনাথের রাজা কতটা সার্থক। এই রূপক সাংকেতিক নাটক আলোচনার পূর্বে আমি রাজা নাটকে সম্পর্কে কিছু বলি। যেমন 1910 সালে রচিত এক রূপক সাংকেতিক নাটক হলো রাজা। এই রাজা নাটকটি নেওয়া হয়েছে মহাবস্তু গ্রন্থের রাজা কুশের বৌদ্ধ কাহিনী অবলম্বনে। এই রাজা নাটকের মূল বিষয় সেটা হচ্ছে মানুষের হৃদয়ে ঈশ্বরের যে গোপন ক্রিয়া। তারপর এই রাজা নাটকের যেসব চরিত্রগুলি রয়েছে সেগুলি হলো রাজা, সুদর্শনা, সুরঙ্গমা, ঠাকুরদা, কাঞ্চিরাজ। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় হলো রাজা নাটকের সাংকেতিক নাটক হিসাবে
সাংকেতিকতা, সাংকেতিক নাটক হিসাবে কতটা সার্থক এই রাজা নাটক। প্রথমে বলি 19 শতকের বাস্তবধর্মী নাটকের পাশাপাশি এমন এক শ্রেণীর নাটকের সৃষ্টি হলো যেখানে বাস্তব জগতের পরপারে এক গভীর আধ্যাত্ম জগৎ ও দৃশ্যমান রূপ জগৎ, তার গভীরে অদৃশ্য রূপ জগতের সন্ধানে নাট্যকারেরা ব্রতী হলেন। এই দুই ভাবকে প্রকাশ করার জন্য শিল্পীরা রূপক ও সংকেতের আশ্রয় গ্রহণ করলেন। পাশ্চাত্য সাহিত্যে এই রূপক ও সংকেত রীতির প্রয়োগে যে নতুন ধারার জন্ম হলো তাকে আমরা রূপক সাংকেতিক বলবো, যেখানে উদ্দেশ্যকে গোপন রেখে যে ঘটনা বর্ণনা করা হয় সেটাকে চরিত্রের মাধ্যমে নিগূঢ় কোনো তত্ত্বের আভাস দুভাবে দেওয়া যেতে পারে, যেমন প্রতীক বা সংকেতের সাহায্যে আর রূপকের মাধ্যমে। এই রূপকে কোনো নীতিগর্ভ কাহিনী থাকে, সেই কাহিনীকে যথেষ্ট সরসতার সঙ্গে বলা হয়। কাহিনীর ওপরের অংশে একটা অর্থ থাকে, কিন্তু কাহিনীর ভিতরে আর একটি অংশ সমান্তরাল রেখায় থাকে। তাই রূপকের বাইরেও ভিতরের দুটি আখ্যানই সমান প্রয়োজনীয়, বাইরেরটা এবং ভিতরেরটা। কিন্তু সাংকেতিক রচনায় কোনো নীতি প্রচার নেই। যে সত্য এবং ইন্দ্রিয়াতীত, যা ধরাছোঁয়ার বাইরে, যা শুধু ব্যঞ্জনায় আভাসিত ও অপার্থিব কিছু অনুভবগম্য, সেই সত্যকে বোঝাবার চেষ্টা করে থাকেন সাংকেতিক শিল্পী। স্রষ্টার মনে যে ভাব জগতের উদয় হয় তা পরিচিত রূপের মাধ্যমে অনেক সময় বর্ণনা করা যায় না, অথচ মনের তীব্র আকুলতাকে অস্বীকারের উপায় নেই, তা সংকেতের সাহায্যে ব্যক্ত করতে হয়। অতএব সাংকেতিক রচনায় উপরের মানে বাইরের আর ভিতরের অর্থ এক। এখন আমরা রাজা নাটকে কতটা সাংকেতিকতা রূপক ধর্মী তা আলোচনা করব। যেমন রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ছিলেন সম্রাট। তাঁর রূপক সাংকেতিক নাটক রচনায় মানব লোকের ইঙ্গিত সঙ্গতি সূচক। তাঁর প্রিয় ভাব সীমার মাঝে অসীমের উপলব্ধি। মানব শক্তির নানা দিকের কথা তাঁর সাহিত্যে ধরা পড়েছে, যেমন সংস্কার মুক্তির কথা, সীমাবদ্ধ সংসার শোক থেকে মুক্তির কথা, যান্ত্রিকতার নাগপাশ থেকে মুক্তির কথা, রূপজ মোহের বন্ধন থেকে মুক্তির কথা তিনি এই রূপক সাংকেতিক নাটকে যথার্থভাবে আলোচনা করছেন। তবে এর পিছনে পাশ্চাত্য তত্ত্বের প্রভাব কিন্তু আছে। আমাদের আলোচ্য হচ্ছে কি, রাজা নাটকটি রূপক সাংকেতিক হিসাবে কতটা সার্থক। যদি আলোচনা করি, বৌদ্ধ জাতক গ্রন্থে কুশজাতক এবং মহাবস্তু অপদান এর কাহিনী অবলম্বনে রাজা নাটকের রূপদান করেছেন রবীন্দ্রনাথ। তবে কোনো সমালোচকের মতে মহাবস্তু অবদানের কাহিনী সঙ্গে রাজা নাটকের যোগসূত্র বেশি রয়েছে। এ নাটকে ঈশ্বরকে উপলব্ধি করার কথায় প্রতীকের ছলনায় প্রতীকের মাধ্যমে বলা হয়েছে। রাজা নাটকের রাজা হচ্ছেন ভগবান, আর ওই নাটকে যে সুদর্শনা আছেন, সুদর্শনা চরিত্র, সেই সুদর্শনা হলেন মানবাত্মার প্রতীক। মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব। তাই
সুদর্শনা রূপ তৃষ্ণায় ও ভোগ বাসনার প্রাবল্যে একসময় কি করছেন, রানী সুদর্শনা রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। তারপর আবার যখন তার রূপের পিপাসা মিটল, তখন তিনি এই কুরূপ রাজার মধ্যে অরূপের সন্ধান পেয়ে ধন্য হলেন। রবীন্দ্রনাথ অপূর্ব নাটকীয় মুহূর্ত, ধ্যান গম্ভীর পরিবেশ ও নিগূঢ় অধ্যত্ত সংকেতের সাহায্যে রাজা নাটকের মূল তত্ত্বকে ব্যক্ত করেছেন। তাঁর চরিত্র সুরঙ্গমা হচ্ছে মানুষের মনের ভক্তি। সুরঙ্গমা মনের ভক্তি দিয়ে ভগবানকে খুঁজছে, আর ঠাকুরদা হলেন তার যে চরিত্র রয়েছে রাজা নাটকের, ঠাকুরদা হলেন জ্ঞানের প্রতীক। তিনি তার জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করতে চেয়েছেন। আর কাঞ্চিরাজ হল নাস্তিক, সে তার নাস্তিকতার রূপ দিয়ে ভগবানের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। রাজা নাটকে শুধু যে ভগবানের স্বরূপ প্রতিষ্ঠার কথা আছে তা কিন্তু নয়, বিশ্ব সংসার চলছে কিভাবে সে কথাও প্রতীকের মাধ্যমে এই রাজা নাটকে রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন। কোন কোন সমালোচক এই রাজা নাটকের রূপক সাংকেতিক নাটক না বলে কেবল রূপক নাটক বলেছেন, আবার কেউ রূপক নাটক না বলে সাংকেতিক নাটকও বলেছেন। এই সম্পর্কে ডক্টর আশুতোষ ভট্টাচার্য কি বলেছিলেন, যে সাংকেতিক নাটক ও রূপক নাটকের মধ্যে যে সুস্পষ্ট পার্থক্য রহিয়াছে তাহা অনেকে অনুভব করিতে না পারিয়া রবীন্দ্রনাথের এই নাটকখানিকে অনেক সময় রূপক নাটক বলিয়া ভুল করিয়া থাকেন। যাই হোক, তাঁর কথায় সাংকেতিক নাটকের বিষয় হলো অতীন্দ্রিয় অপার্থিব তথ্য। কোনো পার্থিব তত্ত্ব সাংকেতিক নাটকে বিশেষ মর্যাদা পায় না। রাজা নাটকেও রবীন্দ্রনাথ পরমাত্মার সম্পর্কটি একটি কাহিনীর আড়ালে ব্যক্ত করেছেন। তাই রাজা নাটকে সাংকেতিক নাট্য রূপে বিশিষ্টভাবে পরিপূর্ণভাবে রক্ষিত হয়েছে। এই নাটকটিতে রূপক নাটকের গুণও যথার্থভাবে বর্ণিত। কাহিনীর মধ্যে দুটি রূপের চিত্র পাওয়া যায়, অর্থাৎ রাজা ভগবানকে রানী সুদর্শনা তাঁর মানব জীবনের বাস্তবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দিবালোকে দৃশ্যমান বস্তুর মতো ভগবানকে দেখতে চেয়েছেন, আর তাঁর মনের মধ্যে নিজ রূপ তৃষ্ণায় মত্ত আকাঙ্ক্ষা দিয়ে সুন্দরী রূপী রাজাকেও দেখতে চেয়েছেন। দুটা রূপ আছে, কিন্তু রাজা হচ্ছেন অসুন্দর, কুৎসিত দেখতে। সে অসুন্দরের বেড়া জালে আবদ্ধ নয়, তিনি অরূপ এবং অনুপম। এই তত্ত্ব রানী সুদর্শনা সবশেষে কিন্তু উপলব্ধি করতে পেরেছেন। রানীর মধ্য দিয়ে লেখক দুটি রূপ দেখাতে চেয়েছেন। এখানে আমরা রূপক নাটকের তত্ত্ব পাই। দুটা রূপ দেখাতে চেয়েছেন রানীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ, আর এটাই হলো রূপক নাটকের যা মূল বস্তু। এই সুরঙ্গমা ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ, আর যে সুরঙ্গমা চরিত্র রয়েছে সে ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ নিজে যেমন উপলব্ধি করেছেন, ঠিক তেমনি রানী সুদর্শনার কাছেও সে কথা কিন্তু তিনি বলেছেন। এই সুরঙ্গমার মধ্যে ভগবানের সেবাদাসী হওয়ার পূর্বজীবন এবং পরবর্তী জীবনের মধ্যে রূপকের আভাস কিন্তু পাওয়া যায়, আর ঠাকুরদা চরিত্রের মধ্যেও সাংকেতিকতার আভাস থাকলেও রূপকের চিত্র তার চরিত্রেও রয়েছে। তিনি সাংসারিক বেড়াজালে বদ্ধ হয়ে এক অরূপ তত্ত্বের প্রতি আকৃষ্ট হয়েছেন। তিনি বলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সে রাজা কিন্তু কাঞ্চি রাজা নয়, সে রাজা অরূপ, সে রাজাই হলেন অদৃষ্ট ভগবান।
রবীন্দ্রনাথ কাব্যজগতে যখন গীতাঞ্জলির যুগে অবস্থান করেছেন, তখনই রাজা নাটকে এই আধ্যাত্ম রসে নাটকের মধ্যে রূপ, অরূপ এবং সংকেতের ভাব বিশেষভাবে দেখা দিয়েছে। এই নাটকটির মধ্যে যে তত্ত্বটি মূল, তা হল রাজা অর্থাৎ রাজার রাজা বা ভগবানকে পেতে হলে সংসার জীবনে মোহ এবং ভোগ বাসনাকে বন্ধ করে অরূপের সন্ধানের পথে তাকে পেতে হবে। কবি এই রাজা নাটকে রূপক এবং সাংকেতিকতার মাধ্যমে মূল তত্ত্বটি যথার্থভাবে ফুটিয়েছেন। তাই রূপক সাংকেতিক নাটক হিসাবে রাজা সার্থক। ধন্যবাদ। এই রাজা নাটকের সাংকেতিকতা নিয়ে এখানেই শেষ করছি। নমস্কার, আমি সৈকত দে, ঘাটশিলা কলেজের বাংলা বিভাগের অতিথি অধ্যাপক। আজ আমি থার্ড ইয়ারের সেমিস্টার 5 এখানে স্পেশাল পেপার ডিএসসি 2 এখানে রয়েছে রবীন্দ্র নাটক রাজা। এই রাজা নাটক নিয়ে আলোচনা করব। এই রাজা নাটক নিয়ে আগে ক্লাসে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি আজ যেটা আলোচনা করব সেটা হলো রূপক সাংকেতিক নাটক হিসাবে রবীন্দ্রনাথের রাজা কতটা সার্থক। এই রূপক সাংকেতিক নাটক আলোচনার পূর্বে আমি রাজা নাটকের সম্পর্কে কিছু বলি। যেমন 1910 সালে রচিত এক রূপক সাংকেতিক নাটক হলো রাজা। এই রাজা নাটকটি নেওয়া হয়েছে মহাবস্তু গ্রন্থের রাজা কুশের বৌদ্ধ কাহিনী অবলম্বনে। এই রাজা নাটকের মূল বিষয় সেটা হচ্ছে মানুষের হৃদয়ে ঈশ্বরের যে গোপন ক্রিয়া। তারপর এই রাজা নাটকের যেসব চরিত্রগুলি রয়েছে সেগুলি হলো রাজা, সুদর্শনা, সুরঙ্গমা, ঠাকুরদা, কাঞ্চিরাজ। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় হলো রাজা নাটকের সাংকেতিক নাটক হিসাবে সাংকেতিক নাটক হিসাবে কতটা সার্থক এই রাজা নাটক। প্রথমে বলি, 19 শতকের বাস্তবধর্মী নাটকের পাশাপাশি এমন এক শ্রেণীর নাটকের সৃষ্টি হলো যেখানে বাস্তব জগতের পরপারে এক গভীর আধ্যাত্ম জগৎ ও দৃশ্যমান রূপ জগৎ, তার গভীরে অদৃশ্য রূপ জগতের সন্ধানে নাট্যকারেরা ব্রতী হলেন। এই দুই ভাবকে প্রকাশ করার জন্য শিল্পীরা রূপক ও সংকেতের আশ্রয় গ্রহণ করলেন। পাশ্চাত্য সাহিত্যে এই রূপক ও সংকেত রীতির প্রয়োগে যে নতুন ধারার জন্ম হলো তাকে আমরা রূপক সাংকেতিক বলবো, যেখানে উদ্দেশ্যকে গোপন রেখে যে ঘটনা বর্ণনা করা হয় সেটাকে চরিত্রের মাধ্যমে নিগূঢ় কোনো তত্ত্বের আভাস দুভাবে দেওয়া যেতে পারে। যেমন প্রতীক বা সংকেতের সাহায্যে আর রূপকের মাধ্যমে। এই রূপকে কোনো নীতিগর্ভ কাহিনী থাকে, সেই কাহিনীকে যথেষ্ট সরসতার সঙ্গে বলা হয়। কাহিনীর ওপরের অংশে একটা অর্থ থাকে, কিন্তু কাহিনীর ভিতরে আর একটি অংশ সমান্তরাল রেখায় থাকে। তাই রূপকের বাইরেও ভিতরের দুটি আখ্যানই সমান প্রয়োজনীয়। বাইরেরটা
এবং ভিতরেরটা। কিন্তু সাংকেতিক রচনায় কোনো নীতি প্রচার নেই। যে সত্য এবং ইন্দ্রিয়াতীত, যা ধরাছোঁয়ার বাইরে, যা শুধু ব্যঞ্জনায় আভাসিত ও অপার্থিব কিছু অনুভবগম্য, সেই সত্যকে বোঝাবার চেষ্টা করে থাকেন সাংকেতিক শিল্পী। স্রষ্টার মনে যে ভাবজগতের উদয় হয় তা পরিচিত রূপের মাধ্যমে অনেক সময় বর্ণনা করা যায় না, অথচ মনের তীব্র আকুলতাকে অস্বীকারের উপায় নেই, তা সংকেতের সাহায্যে ব্যক্ত করতে হয়। অতএব সাংকেতিক রচনায় উপরের মানে বাইরের আর ভিতরের অর্থ এক। এখন আমরা রাজা নাটকে কতটা সাংকেতিকতা রূপক ধর্মী তা আলোচনা করব। যেমন রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ছিলেন সম্রাট। তাঁর রূপক সাংকেতিক নাটক রচনায় মানব লোকের ইঙ্গিত সঙ্গতি সূচক। তাঁর প্রিয় ভাব সীমার মাঝে অসীমের উপলব্ধি। মানব শক্তির নানা দিকের কথা তাঁর সাহিত্যে ধরা পড়েছে। যেমন সংস্কার মুক্তির কথা, সীমাবদ্ধ সংসার শোক থেকে মুক্তির কথা, যান্ত্রিকতার নাগপাশ থেকে মুক্তির কথা, রূপজ মোহের বন্ধন থেকে মুক্তির কথা তিনি এই রূপক সাংকেতিক নাটকে যথার্থভাবে আলোচনা করছেন। তবে এর পিছনে পাশ্চাত্য তত্ত্বের প্রভাব কিন্তু আছে। আমাদের আলোচ্য হচ্ছে কি, রাজা নাটকটি রূপক সাংকেতিক হিসাবে কতটা সার্থক। যদি আলোচনা করি, বৌদ্ধ জাতক গ্রন্থে কুশজাতক এবং মহাবস্তু অপদান এর কাহিনী অবলম্বনে রাজা নাটকের রূপদান করেছেন রবীন্দ্রনাথ। তবে কোনো সমালোচকের মতে মহাবস্তু অবদানের কাহিনী সঙ্গে রাজা নাটকের যোগসূত্র বেশি রয়েছে। এ নাটকে ঈশ্বরকে উপলব্ধি করার কথায় প্রতীকের মাধ্যমে বলা হয়েছে। রাজা নাটকের রাজা হচ্ছেন ভগবান, আর ওই নাটকে যে সুদর্শনা আছেন, সুদর্শনা চরিত্র, সেই সুদর্শনা হলেন মানবাত্মার প্রতীক। মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব। তাই সুদর্শনা রূপ তৃষ্ণায় ও ভোগ বাসনার প্রাবল্যে একসময় কি করছেন, রানী সুদর্শনা রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। তারপর আবার যখন তার রূপের পিপাসা মিটল, তখন তিনি এই কুরূপ রাজার মধ্যে অরূপের সন্ধান পেয়ে ধন্য হলেন। রবীন্দ্রনাথ অপূর্ব নাটকীয় মুহূর্ত, ধ্যান গম্ভীর পরিবেশ ও নিগূঢ় অধ্যত্ত সংকেতের সাহায্যে রাজা নাটকের মূল তত্ত্বকে ব্যক্ত করেছেন। তাঁর চরিত্র সুরঙ্গমা হচ্ছে মানুষের মনের ভক্তি। সুরঙ্গমা মনের ভক্তি দিয়ে ভগবানকে খুঁজছে, আর ঠাকুরদা হলেন তার যে চরিত্র রয়েছে রাজা নাটকের, ঠাকুরদা হলেন জ্ঞানের প্রতীক। তিনি তার জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করতে চেয়েছেন। আর কাঞ্চিরাজ হল নাস্তিক। সে তার নাস্তিকতার রূপ দিয়ে ভগবানের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। রাজা নাটকে শুধু যে ভগবানের স্বরূপ প্রতিষ্ঠার কথা আছে তা কিন্তু নয়, বিশ্ব সংসার চলছে কিভাবে সে কথাও প্রতীকের মাধ্যমে এই রাজা নাটকে রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন। কোনো সমালোচক এই রাজা নাটকের রূপক সাংকেতিক নাটক না বলে কেবল রূপক নাটক বলেছেন, আবার কেউ রূপক নাটক না বলে সাংকেতিক নাটকও বলেছেন। এই সম্পর্কে ডক্টর আশুতোষ ভট্টাচার্য কি বলেছিলেন, যে সাংকেতিক নাটক ও রূপক নাটকের মধ্যে যে সুস্পষ্ট পার্থক্য রহিয়াছে তাহা অনেকে অনুভব করিতে না পারিয়া রবীন্দ্রনাথের এই নাটকখানিকে অনেক সময় রূপক নাটক বলিয়া
ভুল করিয়া থাকেন। যাই হোক, তাঁর কথায় সাংকেতিক নাটকের বিষয় হলো অতীন্দ্রিয় অপার্থিব তথ্য। কোনো পার্থিব তত্ত্ব সাংকেতিক নাটকে বিশেষ মর্যাদা পায় না। রাজা নাটকেও রবীন্দ্রনাথ পরমাত্মার সম্পর্কটি একটি কাহিনীর আড়ালে ব্যক্ত করেছেন। তাই রাজা নাটকে সাংকেতিক নাট্য রূপে বিশিষ্টভাবে পরিপূর্ণভাবে রক্ষিত হয়েছে। এই নাটকটিতে রূপক নাটকের গুণও যথার্থভাবে বর্ণিত। কাহিনীর মধ্যে দুটি রূপের চিত্র পাওয়া যায়, অর্থাৎ রাজা ভগবানকে রানী সুদর্শনা তাঁর মানব জীবনের বাস্তবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দিবালোকে দৃশ্যমান বস্তুর মতো ভগবানকে দেখতে চেয়েছেন, আর তাঁর মনের মধ্যে নিজ রূপ তৃষ্ণায় মত্ত আকাঙ্ক্ষা দিয়ে সুন্দরী রূপী রাজাকেও দেখতে চেয়েছেন। দুটা রূপ আছে, কিন্তু রাজা হচ্ছেন অসুন্দর, কুৎসিত দেখতে। সে অসুন্দরের বেড়াজালে আবদ্ধ নয়, তিনি অরূপ এবং অনুপম। এই তত্ত্ব রানী সুদর্শনা সবশেষে কিন্তু উপলব্ধি করতে পেরেছেন। রানীর মধ্য দিয়ে লেখক দুটি রূপ দেখাতে চেয়েছেন। এখানে আমরা রূপক নাটকের তত্ত্ব পাই। দুটা রূপ দেখাতে চেয়েছেন রানীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ, আর এটাই হলো রূপক নাটকের যা মূল বস্তু। এই সুরঙ্গমা ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ, আর যে সুরঙ্গমা চরিত্র রয়েছে সেই ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ নিজে যেমন উপলব্ধি করেছেন, ঠিক তেমনি রানী সুদর্শনার কাছেও সে কথা কিন্তু তিনি বলেছেন। এই সুরঙ্গমার মধ্যে ভগবানের সেবাদাসী হওয়ার পূর্বজীবন এবং পরবর্তী জীবনের মধ্যে রূপকের আভাস কিন্তু পাওয়া যায়। আর ঠাকুরদা চরিত্রের মধ্যেও সাংকেতিকতার আভাস থাকলেও রূপকের চিত্র তার চরিত্রেও রয়েছে। তিনি সাংসারিক বেড়াজালে বদ্ধ হয়ে এক অরূপ তত্ত্বের প্রতি আকৃষ্ট হয়েছেন। তিনি বলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সে রাজা কিন্তু কাঞ্চি রাজা নয়, সে রাজা অরূপ, সে রাজাই হলেন অদৃষ্ট ভগবান। রবীন্দ্রনাথ কাব্য জগতে যখন গীতাঞ্জলির যুগে অবস্থান করেছেন, তখনই রাজা নাটকে এই আধ্যাত্ম রসে নাটকের মধ্যে রূপ, অরূপ এবং সংকেতের ভাব বিশেষভাবে দেখা দিয়েছে। এই নাটকটির মধ্যে যে তত্ত্বটি মূল, তা হল রাজা অর্থাৎ রাজার রাজা বা ভগবানকে পেতে হলে সংসার জীবনে মোহ এবং ভোগ বাসনাকে বন্ধ করে অরূপের সন্ধানের পথে তাকে পেতে হবে। কবি এই রাজা নাটকে রূপক এবং সাংকেতিকতার মাধ্যমে মূল তত্ত্বটি যথার্থভাবে ফুটিয়েছেন। তাই রূপক সাংকেতিক নাটক হিসাবে রাজা সার্থক। ধন্যবাদ। এই রাজা নাটকের সাংকেতিকতা নিয়ে এখানেই শেষ করছি। নমস্কার, আমি সৈকত দে, ঘাটশিলা কলেজের বাংলা বিভাগের অতিথি অধ্যাপক। আজ আমি থার্ড ইয়ারের সেমিস্টার 5 এখানে স্পেশাল পেপার ডিএসসি 2 এখানে রয়েছে রবীন্দ্র নাটক রাজা। এই রাজা নাটক নিয়ে আলোচনা করব। এই রাজা নাটক নিয়ে আগে ক্লাসে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি আজ যেটা আলোচনা করব সেটা হলো রূপক সাংকেতিক নাটক হিসাবে রবীন্দ্রনাথের রাজা কতটা সার্থক।
এই রূপক সাংকেতিক নাটক আলোচনার পূর্বে আমি রাজা নাটকের সম্পর্কে কিছু বলি। যেমন 1910 সালে রচিত এক রূপক সাংকেতিক নাটক হলো রাজা। এই রাজা নাটকটি নেওয়া হয়েছে মহাবস্তু গ্রন্থের রাজা কুশের বৌদ্ধ কাহিনী অবলম্বনে। এই রাজা নাটকের মূল বিষয় সেটা হচ্ছে মানুষের হৃদয়ে ঈশ্বরের যে গোপন ক্রিয়া। তারপর এই রাজা নাটকের যেসব চরিত্রগুলি রয়েছে সেগুলি হলো রাজা, সুদর্শনা, সুরঙ্গমা, ঠাকুরদা, কাঞ্চিরাজ। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় হলো রাজা নাটকের সাংকেতিক নাটক হিসাবে সাংকেতিক নাটক হিসাবে কতটা সার্থক এই রাজা নাটক। প্রথমে বলি, 19 শতকের বাস্তবধর্মী নাটকের পাশাপাশি এমন এক শ্রেণীর নাটকের সৃষ্টি হলো যেখানে বাস্তব জগতের পরপারে এক গভীর আধ্যাত্ম জগৎ ও দৃশ্যমান রূপ জগৎ, তার গভীরে অদৃশ্য রূপ জগতের সন্ধানে নাট্যকারেরা ব্রতী হলেন। এই দুই ভাবকে প্রকাশ করার জন্য শিল্পীরা রূপক ও সংকেতের আশ্রয় গ্রহণ করলেন। পাশ্চাত্য সাহিত্যে এই রূপক ও সংকেত রীতির প্রয়োগে যে নতুন ধারার জন্ম হলো তাকে আমরা রূপক সাংকেতিক বলবো, যেখানে উদ্দেশ্যকে গোপন রেখে যে ঘটনা বর্ণনা করা হয় সেটাকে চরিত্রের মাধ্যমে নিগূঢ় কোনো তত্ত্বের আভাস দুভাবে দেওয়া যেতে পারে, যেমন প্রতীক বা সংকেতের সাহায্যে আর রূপকের মাধ্যমে। এই রূপকে কোনো নীতিগর্ভ কাহিনী থাকে, সেই কাহিনীকে যথেষ্ট সরসতার সঙ্গে বলা হয়। কাহিনীর ওপরের অংশে একটা অর্থ থাকে, কিন্তু কাহিনীর ভিতরে আর একটি অংশ সমান্তরাল রেখায় থাকে। তাই রূপকের বাইরেও ভিতরের দুটি আখ্যানই সমান প্রয়োজনীয়, বাইরেরটা এবং ভিতরেরটা। কিন্তু সাংকেতিক রচনায় কোনো নীতি প্রচার নেই। যে সত্য এবং ইন্দ্রিয়াতীত, যা ধরাছোঁয়ার বাইরে, যা শুধু ব্যঞ্জনায় আভাসিত ও অপার্থিব কিছু অনুভবগম্য, সেই সত্যকে বোঝাবার চেষ্টা করে থাকেন সাংকেতিক শিল্পী। স্রষ্টার মনে যে ভাব জগতের উদয় হয় তা পরিচিত রূপের মাধ্যমে অনেক সময় বর্ণনা করা যায় না, অথচ মনের তীব্র আকুলতাকে অস্বীকারের উপায় নেই, তা সংকেতের সাহায্যে ব্যক্ত করতে হয়। অতএব সাংকেতিক রচনায় উপরের বাইরের আর ভিতরের অর্থ এক। এখন আমরা রাজা নাটকে কতটা সাংকেতিকতা রূপক ধর্মী তা আলোচনা করব। যেমন রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ছিলেন সম্রাট। তাঁর রূপক সাংকেতিক নাটক রচনায় মানব লোকের ইঙ্গিত সঙ্গতি সূচক। তাঁর প্রিয় ভাব সীমার মাঝে অসীমের উপলব্ধি। মানব শক্তির নানা দিকের কথা তাঁর সাহিত্যে ধরা পড়েছে, যেমন সংস্কার মুক্তির কথা, সীমাবদ্ধ সংসার শোক থেকে মুক্তির কথা, যান্ত্রিকতার নাগপাশ থেকে মুক্তির কথা, রূপজ মোহের বন্ধন থেকে মুক্তির কথা তিনি এই রূপক সাংকেতিক নাটকে যথার্থভাবে আলোচনা করছেন। তবে এর পিছনে পাশ্চাত্য তত্ত্বের প্রভাব কিন্তু আছে। আমাদের আলোচ্য হচ্ছে কি
রাজা নাটকটি রূপক সাংকেতিক হিসাবে কতটা সার্থক যদি আলোচনা করি, বৌদ্ধ জাতক গ্রন্থে কুশজাতক এবং মহাবস্তু অপদান এর কাহিনী অবলম্বনে রাজা নাটকের রূপদান করেছেন রবীন্দ্রনাথ। তবে কোনো কোনো সমালোচকের মতে মহাবস্তু অবদানের কাহিনী সঙ্গে রাজা নাটকের যোগসূত্র বেশি রয়েছে। এ নাটকে ঈশ্বরকে উপলব্ধি করার কথায় প্রতীকের ছলনায় প্রতীকের মাধ্যমে বলা হয়েছে। রাজা নাটকের রাজা হচ্ছেন ভগবান, আর ওই নাটকে যে সুদর্শনা আছেন, সুদর্শনা চরিত্র, সেই সুদর্শনা হলেন মানবাত্মার প্রতীক। মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব। তাই সুদর্শনা রূপ তৃষ্ণায় ও ভোগ বাসনার প্রাবল্যে একসময় কি করছেন, রানী সুদর্শনা রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। তারপর আবার যখন তার রূপের পিপাসা মিটল, তখন তিনি এই কুরূপ রাজার মধ্যে অরূপের সন্ধান পেয়ে ধন্য হলেন। রবীন্দ্রনাথ অপূর্ব নাটকীয় মুহূর্ত, ধ্যান গম্ভীর পরিবেশ ও নিগূঢ় অধ্যত্ত সংকেতের সাহায্যে রাজা নাটকের মূল তত্ত্বকে ব্যক্ত করেছেন। তাঁর চরিত্র সুরঙ্গমা হচ্ছে মানুষের মনের ভক্তি। সুরঙ্গমা মনের ভক্তি দিয়ে ভগবানকে খুঁজছে, আর ঠাকুরদা হলেন তার যে চরিত্র রয়েছে রাজা নাটকের ঠাকুরদা হলেন জ্ঞানের প্রতীক। তিনি তার জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করতে চেয়েছেন। আর কাঞ্চিরাজ হল নাস্তিক। সে তার নাস্তিকতার রূপ দিয়ে ভগবানের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। রাজা নাটকে শুধু যে ভগবানের স্বরূপ প্রতিষ্ঠার কথা আছে তা কিন্তু নয়, বিশ্ব সংসার চলছে কিভাবে সে কথাও প্রতীকের মাধ্যমে এই রাজা নাটকে রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন। কোন কোন সমালোচক এই রাজা নাটকের রূপক সাংকেতিক নাটক না বলে কেবল রূপক নাটক বলেছেন, আবার কেউ রূপক নাটক না বলে সাংকেতিক নাটকও বলেছেন। এই সম্পর্কে ডক্টর আশুতোষ ভট্টাচার্য কি বলেছিলেন, যে সাংকেতিক নাটক ও রূপক নাটকের মধ্যে যে সুস্পষ্ট পার্থক্য রহিয়াছে তাহা অনেকে অনুভব করিতে না পারিয়া রবীন্দ্রনাথের এই নাটকখানিকে অনেক সময় রূপক নাটক বলিয়া ভুল করিয়া থাকেন। যাই হোক, তাঁর কথায় সাংকেতিক নাটকের বিষয় হলো অতীন্দ্রিয় অপার্থিব তথ্য। কোনো পার্থিব তত্ত্ব সাংকেতিক নাটকে বিশেষ মর্যাদা পায় না। রাজা নাটকেও রবীন্দ্রনাথ পরমাত্মার সম্পর্কটি একটি কাহিনীর আড়ালে ব্যক্ত করেছেন। তাই রাজা নাটকে সাংকেতিক নাট্যরূপে বিশিষ্টভাবে পরিপূর্ণভাবে রক্ষিত হয়েছে। এই নাটকটিতে রূপক নাটকের গুণও যথার্থভাবে বর্ণিত। কাহিনীর মধ্যে দুটি রূপের চিত্র পাওয়া যায়, অর্থাৎ রাজা ভগবানকে রানী সুদর্শনা তাঁর মানব জীবনের বাস্তবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দিবালোকে দৃশ্যমান বস্তুর মতো ভগবানকে দেখতে চেয়েছেন, আর তাঁর মনের মধ্যে নিজ রূপ তৃষ্ণায় মত্ত আকাঙ্ক্ষা দিয়ে সুন্দরী রূপী রাজাকেও দেখতে চেয়েছেন। দুটা রূপ আছে, কিন্তু রাজা হচ্ছেন অসুন্দর, কুৎসিত দেখতে। সে অসুন্দরের বেড়া জালে আবদ্ধ নয়, তিনি অরূপ এবং অনুপম। এই তত্ত্ব রানী সুদর্শনা সবশেষে কিন্তু উপলব্ধি করতে পেরেছেন। রানীর মধ্য দিয়ে লেখক দুটি রূপ দেখাতে চেয়েছেন। এখানে আমরা রূপক নাটকের তত্ত্ব পাই। দুটা রূপ দেখাতে চেয়েছেন রানীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ, আর এটাই হলো রূপক নাটকের যা মূল বস্তু।
এই সুরঙ্গমা ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ, আর যে সুরঙ্গমা চরিত্র রয়েছে সেই ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ নিজে যেমন উপলব্ধি করেছেন, ঠিক তেমনি রানী সুদর্শনার কাছেও সে কথা কিন্তু তিনি বলেছেন। এই সুরঙ্গমার মধ্যে ভগবানের সেবাদাসী হওয়ার পূর্বজীবন এবং পরবর্তী জীবনের মধ্যে রূপকের আভাস কিন্তু পাওয়া যায়। আর ঠাকুরদা চরিত্রের মধ্যেও সাংকেতিকতার আভাস থাকলেও রূপকের চিত্র তার চরিত্রেও রয়েছে। তিনি সাংসারিক বেড়াজালে বদ্ধ হয়ে এক অরূপ তত্ত্বের প্রতি আকৃষ্ট হয়েছেন। তিনি বলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সে রাজা কিন্তু কাঞ্চি রাজা নয়, সে রাজা অরূপ, সে রাজাই হলেন অদৃষ্ট ভগবান। রবীন্দ্রনাথ কাব্য জগতে যখন গীতাঞ্জলির যুগে অবস্থান করেছেন, তখনই রাজা নাটকে এই আধ্যাত্ম রসে নাটকের মধ্যে রূপ, অরূপ এবং সংকেতের ভাব বিশেষভাবে দেখা দিয়েছে। এই নাটকটির মধ্যে যে তত্ত্বটি মূল, তা হল রাজা অর্থাৎ রাজার রাজা বা ভগবানকে পেতে হলে সংসার জীবনে মোহ এবং ভোগ বাসনাকে বন্ধ করে অরূপের সন্ধানের পথে তাকে পেতে হবে। কবি এই রাজা নাটকে রূপক এবং সাংকেতিকতার মাধ্যমে মূল তত্ত্বটি যথার্থভাবে ফুটিয়েছেন। তাই রূপক সাংকেতিক নাটক হিসাবে রাজা সার্থক। ধন্যবাদ। এই রাজা নাটকের সাংকেতিকতা নিয়ে এখানেই শেষ করছি। নমস্কার, আমি সৈকত দে, ঘাটশিলা কলেজের বাংলা বিভাগের অতিথি অধ্যাপক। আজ আমি থার্ড ইয়ারের সেমিস্টার 5 এখানে স্পেশাল পেপার ডিএসসি 2 এখানে রয়েছে রবীন্দ্র নাটক রাজা। এই রাজা নাটক নিয়ে আলোচনা করব। এই রাজা নাটক নিয়ে আগে ক্লাসে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি আজ যেটা আলোচনা করব সেটা হলো রূপক সাংকেতিক নাটক হিসাবে রবীন্দ্রনাথের রাজা কতটা সার্থক। এই রূপক সাংকেতিক নাটক আলোচনার পূর্বে আমি রাজা নাটকের সম্পর্কে কিছু বলি। যেমন 1910 সালে রচিত এক রূপক সাংকেতিক নাটক হলো রাজা। এই রাজা নাটকটি নেওয়া হয়েছে মহাবস্তু গ্রন্থের রাজা কুশের বৌদ্ধ কাহিনী অবলম্বনে। এই রাজা নাটকের মূল বিষয় সেটা হচ্ছে মানুষের হৃদয়ে ঈশ্বরের যে গোপন ক্রিয়া। তারপর এই রাজা নাটকের যেসব চরিত্রগুলি রয়েছে সেগুলি হলো রাজা, সুদর্শনা, সুরঙ্গমা, ঠাকুরদা, কাঞ্চিরাজ। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় হলো রাজা নাটকের সাংকেতিক নাটক হিসাবে সাংকেতিক নাটক হিসাবে কতটা সার্থক এই রাজা নাটক। প্রথমে বলি, 19 শতকের বাস্তবধর্মী নাটকের পাশাপাশি এমন এক শ্রেণীর নাটকের সৃষ্টি হলো যেখানে বাস্তব জগতের পরপারে এক গভীর আধ্যাত্ম জগৎ ও দৃশ্যমান রূপ জগৎ, তার গভীরে অদৃশ্য রূপ জগতের সন্ধানে নাট্যকারেরা ব্রতী হলেন। এই দুই ভাবকে প্রকাশ করার জন্য শিল্পীরা রূপক ও সংকেতের আশ্রয় গ্রহণ করলেন। পাশ্চাত্য সাহিত্যে এই রূপক ও সংকেত রীতির প্রয়োগে
যে নতুন ধারার জন্ম হলো তাকে আমরা রূপক সাংকেতিক বলবো, যেখানে উদ্দেশ্যকে গোপন রেখে যে ঘটনা বর্ণনা করা হয় সেটাকে চরিত্রের মাধ্যমে নিগূঢ় কোনো তত্ত্বের আভাস দুভাবে দেওয়া যেতে পারে, যেমন প্রতীক বা সংকেতের সাহায্যে আর রূপকের মাধ্যমে। এই রূপকে কোনো নীতিগর্ভ কাহিনী থাকে, সেই কাহিনীকে যথেষ্ট সরসতার সঙ্গে বলা হয়। কাহিনীর ওপরের অংশে একটা অর্থ থাকে, কিন্তু কাহিনীর ভিতরে আর একটি অংশ সমান্তরাল রেখায় থাকে। তাই রূপকের বাইরেও ভিতরের দুটি আখ্যানই সমান প্রয়োজনীয়, বাইরেরটা এবং ভিতরেরটা। কিন্তু সাংকেতিক রচনায় কোনো নীতি প্রচার নেই। যে সত্য এবং ইন্দ্রিয়াতীত, যা ধরাছোঁয়ার বাইরে, যা শুধু ব্যঞ্জনায় আভাসিত ও অপার্থিব কিছু অনুভবগম্য, সেই সত্যকে বোঝাবার চেষ্টা করে থাকেন সাংকেতিক শিল্পী। স্রষ্টার মনে যে ভাবজগতের উদয় হয় তা পরিচিত রূপের মাধ্যমে অনেক সময় বর্ণনা করা যায় না, অথচ মনের তীব্র আকুলতাকে অস্বীকারের উপায় নেই, তা সংকেতের সাহায্যে ব্যক্ত করতে হয়। অতএব সাংকেতিক রচনায় উপরের মানে বাইরের আর ভিতরের অর্থ এক। এখন আমরা রাজা নাটকে কতটা সাংকেতিকতা রূপক ধর্মী তা আলোচনা করব। যেমন রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ছিলেন সম্রাট। তাঁর রূপক সাংকেতিক নাটক রচনায় মানব লোকের ইঙ্গিত সঙ্গতি সূচক। তাঁর প্রিয় ভাব সীমার মাঝে অসীমের উপলব্ধি। মানব শক্তির নানা দিকের কথা তাঁর সাহিত্যে ধরা পড়েছে, যেমন সংস্কার মুক্তির কথা, সীমাবদ্ধ সংসার শোক থেকে মুক্তির কথা, যান্ত্রিকতার নাগপাশ থেকে মুক্তির কথা, রূপজ মোহের বন্ধন থেকে মুক্তির কথা তিনি এই রূপক সাংকেতিক নাটকে যথার্থভাবে আলোচনা করছেন। তবে এর পিছনে পাশ্চাত্য তত্ত্বের প্রভাব কিন্তু আছে। আমাদের আলোচ্য হচ্ছে কি, রাজা নাটকটি রূপক সাংকেতিক হিসাবে কতটা সার্থক। যদি আলোচনা করি, বৌদ্ধ জাতক গ্রন্থে কুশজাতক এবং মহাবস্তু অপদান এর কাহিনী অবলম্বনে রাজা নাটকের রূপদান করেছেন রবীন্দ্রনাথ। তবে কোনো সমালোচকের মতে মহাবস্তু অবদানের কাহিনী সঙ্গে রাজা নাটকের যোগসূত্র বেশি রয়েছে। এ নাটকে ঈশ্বরকে উপলব্ধি করার কথায় প্রতীকের মাধ্যমে বলা হয়েছে। রাজা নাটকের রাজা হচ্ছেন ভগবান, আর ওই নাটকে যে সুদর্শনা আছেন, সুদর্শনা চরিত্র, সেই সুদর্শনা হলেন মানবাত্মার প্রতীক। মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব। তাই সুদর্শনা রূপ তৃষ্ণায় ও ভোগ বাসনার প্রাবল্যে একসময় কি করছেন, রানী সুদর্শনা রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। তারপর আবার যখন তার রূপের পিপাসা মিটল, তখন তিনি এই কুরূপ রাজার মধ্যে অরূপের সন্ধান পেয়ে ধন্য হলেন। রবীন্দ্রনাথ অপূর্ব নাটকীয় মুহূর্ত, ধ্যান গম্ভীর পরিবেশ ও নিগূঢ় অধ্যত্ত সংকেতের সাহায্যে রাজা নাটকের মূল তত্ত্বকে ব্যক্ত করেছেন। তাঁর চরিত্র সুরঙ্গমা হচ্ছে মানুষের মনের ভক্তি। সুরঙ্গমা মনের ভক্তি দিয়ে ভগবানকে খুঁজছে, আর ঠাকুরদা হলেন, তার যে চরিত্র রয়েছে রাজা নাটকের ঠাকুরদা হলেন জ্ঞানের প্রতীক।
তিনি তার জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করতে চেয়েছেন। আর কাঞ্চিরাজ হলো নাস্তিক। সে তার নাস্তিকতার রূপ দিয়ে ভগবানের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। রাজা নাটকে শুধু যে ভগবানের স্বরূপ প্রতিষ্ঠার কথা আছে তা কিন্তু নয়, বিশ্ব সংসার চলছে কিভাবে সে কথাও প্রতীকের মাধ্যমে এই রাজা নাটকে রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন। কোনো কোনো সমালোচক এই রাজা নাটকের রূপক সাংকেতিক নাটক না বলে কেবল রূপক নাটক বলেছেন, আবার কেউ রূপক নাটক না বলে সাংকেতিক নাটকও বলেছেন। এই সম্পর্কে ডক্টর আশুতোষ ভট্টাচার্য কি বলেছিলেন, যে সাংকেতিক নাটক ও রূপক নাটকের মধ্যে যে সুস্পষ্ট পার্থক্য রহিয়াছে তাহা অনেকে অনুভব করিতে না পারিয়া রবীন্দ্রনাথের এই নাটকখানিকে অনেক সময় রূপক নাটক বলিয়া ভুল করিয়া থাকেন। যাই হোক, তাঁর কথায় সাংকেতিক নাটকের বিষয় হলো অতীন্দ্রিয় অপার্থিব তথ্য। কোনো পার্থিব তত্ত্ব সাংকেতিক নাটকে বিশেষ মর্যাদা পায় না। রাজা নাটকেও রবীন্দ্রনাথ পরমাত্মার সম্পর্কটি একটি কাহিনীর আড়ালে ব্যক্ত করেছেন। তাই রাজা নাটকে সাংকেতিক নাট্য রূপে বিশিষ্টভাবে পরিপূর্ণভাবে রক্ষিত হয়েছে। এই নাটকটিতে রূপক নাটকের গুণও যথার্থভাবে বর্ণিত। কাহিনীর মধ্যে দুটি রূপের চিত্র পাওয়া যায়, অর্থাৎ রাজা ভগবানকে রানী সুদর্শনা তাঁর মানব জীবনের বাস্তবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দিবালোকে দৃশ্যমান বস্তুর মতো ভগবানকে দেখতে চেয়েছেন, আর তার মনের মধ্যে নিজ রূপ তৃষ্ণায় মত্ত আকাঙ্ক্ষা দিয়ে সুন্দরী রূপী রাজাকেও দেখতে চেয়েছেন। দুটা রূপ আছে, কিন্তু রাজা হচ্ছেন অসুন্দর, কুৎসিত দেখতে। সে অসুন্দরের বেড়াজালে আবদ্ধ নয়, তিনি অরূপ এবং অনুপম। এই তত্ত্ব রানী সুদর্শনা সবশেষে কিন্তু উপলব্ধি করতে পেরেছেন। রানীর মধ্য দিয়ে লেখক দুটি রূপ দেখাতে চেয়েছেন। এখানে আমরা রূপক নাটকের তত্ত্ব পাই। দুটা রূপ দেখাতে চেয়েছেন রানীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ, আর এটাই হলো রূপক নাটকের যা মূল বস্তু। এই সুরঙ্গমা ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ, আর যে সুরঙ্গমা চরিত্র রয়েছে সেই ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ নিজে যেমন উপলব্ধি করেছেন, ঠিক তেমনি রানী সুদর্শনার কাছেও সে কথা কিন্তু তিনি বলেছেন। এই সুরঙ্গমার মধ্যে ভগবানের সেবাদাসী হওয়ার পূর্বজীবন এবং পরবর্তী জীবনের মধ্যে রূপকের আভাস কিন্তু পাওয়া যায়। আর ঠাকুরদা চরিত্রের মধ্যেও সাংকেতিকতার আভাস থাকলেও রূপকের চিত্র তার চরিত্রেও রয়েছে। তিনি সাংসারিক বেড়াজালে বদ্ধ হয়ে এক অরূপ তত্ত্বের প্রতি আকৃষ্ট হয়েছেন। তিনি বলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সে রাজা কিন্তু কাঞ্চি রাজা নয়, সে রাজা অরূপ, সে রাজাই হলেন অদৃষ্ট ভগবান। রবীন্দ্রনাথ কাব্য জগতে যখন গীতাঞ্জলির যুগে অবস্থান করেছেন, তখনই রাজা নাটকে এই আধ্যাত্ম রসে নাটকের মধ্যে রূপ, অরূপ এবং সংকেতের ভাব বিশেষভাবে দেখা দিয়েছে। এই নাটকটির মধ্যে যে তত্ত্বটি মূল, তা হলো রাজা অর্থাৎ রাজার রাজা বা ভগবানকে পেতে হলে সংসার জীবনে মোহ এবং ভোগ বাসনাকে বন্ধ করে অরূপের সন্ধানের পথে তাকে পেতে হবে। কবি এই রাজা নাটকে রূপক এবং সাংকেতিকতার মাধ্যমে মূল তত্ত্বটি যথার্থভাবে ফুটিয়েছেন। তাই রূপক সাংকেতিক নাটক হিসাবে রাজা সার্থক। ধন্যবাদ। এই রাজা নাটকের
সাংকেতিকতা নিয়ে এখানেই শেষ করছি। নমস্কার, আমি সৈকত দে, ঘাটশিলা কলেজের বাংলা বিভাগের অতিথি অধ্যাপক। আজ আমি থার্ড ইয়ারের সেমিস্টার 5 এখানে স্পেশাল পেপার ডিএসসি 2 এখানে রয়েছে রবীন্দ্র নাটক রাজা। এই রাজা নাটক নিয়ে আলোচনা করব। এই রাজা নাটক নিয়ে আগে ক্লাসে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি আজ যেটা আলোচনা করব সেটা হলো রূপক সাংকেতিক নাটক হিসাবে রবীন্দ্রনাথের রাজা কতটা সার্থক। এই রূপক সাংকেতিক নাটক আলোচনার পূর্বে আমি রাজা নাটকের সম্পর্কে কিছু বলি। যেমন 1910 সালে রচিত এক রূপক সাংকেতিক নাটক হলো রাজা। এই রাজা নাটকটি নেওয়া হয়েছে মহাবস্তু গ্রন্থের রাজা কুশের বৌদ্ধ কাহিনী অবলম্বনে। এই রাজা নাটকের মূল বিষয় সেটা হচ্ছে মানুষের হৃদয়ে ঈশ্বরের যে গোপন ক্রিয়া। তারপর এই রাজা নাটকের যেসব চরিত্রগুলি রয়েছে সেগুলি হলো রাজা, সুদর্শনা, সুরঙ্গমা, ঠাকুরদা, কাঞ্চিরাজ। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় হলো রাজা নাটকের সাংকেতিক নাটক হিসাবে সাংকেতিক নাটক হিসাবে কতটা সার্থক এই রাজা নাটক। প্রথমে বলি, 19 শতকের বাস্তবধর্মী নাটকের পাশাপাশি এমন এক শ্রেণীর নাটকের সৃষ্টি হলো যেখানে বাস্তব জগতের পরপারে এক গভীর আধ্যাত্ম জগৎ ও দৃশ্যমান রূপ জগৎ, তার গভীরে অদৃশ্য রূপ জগতের সন্ধানে নাট্যকারেরা ব্রতী হলেন। এই দুই ভাবকে প্রকাশ করার জন্য শিল্পীরা রূপক ও সংকেতের আশ্রয় গ্রহণ করলেন। পাশ্চাত্য সাহিত্যে এই রূপক ও সংকেত রীতির প্রয়োগে যে নতুন ধারার জন্ম হলো তাকে আমরা রূপক সাংকেতিক বলবো, যেখানে উদ্দেশ্যকে গোপন রেখে যে ঘটনা বর্ণনা করা হয় সেটাকে চরিত্রের মাধ্যমে নিগূঢ় কোনো তত্ত্বের আভাস দুভাবে দেওয়া যেতে পারে, যেমন প্রতীক বা সংকেতের সাহায্যে আর রূপকের মাধ্যমে। এই রূপকে কোনো নীতিগর্ভ কাহিনী থাকে, সেই কাহিনীকে যথেষ্ট সরসতার সঙ্গে বলা হয়। কাহিনীর ওপরের অংশে একটা অর্থ থাকে, কিন্তু কাহিনীর ভিতরে আর একটি অংশ সমান্তরাল রেখায় থাকে। তাই রূপকের বাইরেও ভিতরের দুটি আখ্যানই সমান প্রয়োজনীয়, বাইরেরটা এবং ভিতরেরটা। কিন্তু সাংকেতিক রচনায় কোনো নীতি প্রচার নেই। যে সত্য এবং ইন্দ্রিয়াতীত, যা ধরাছোঁয়ার বাইরে, যা শুধু ব্যঞ্জনায় আভাসিত ও অপার্থিব কিছু অনুভবগম্য, সেই সত্যকে বোঝাবার চেষ্টা করে থাকেন সাংকেতিক শিল্পী। স্রষ্টার মনে যে ভাব জগতের উদয় হয় তা পরিচিত রূপের মাধ্যমে অনেক সময় বর্ণনা করা যায় না, অথচ মনের তীব্র আকুলতাকে অস্বীকারের উপায় নেই, তা সংকেতের সাহায্যে ব্যক্ত করতে হয়। অতএব সাংকেতিক রচনায় উপরের বাইরের আর ভিতরের অর্থ এক।
এখন আমরা রাজা নাটকে কতটা সাংকেতিকতা রূপক ধর্মী তা আলোচনা করব। যেমন রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ছিলেন সম্রাট। তাঁর রূপক সাংকেতিক নাটক রচনায় মানব লোকের ইঙ্গিত সঙ্গতি সূচক। তাঁর প্রিয় ভাব সীমার মাঝে অসীমের উপলব্ধি। মানব শক্তির নানা দিকের কথা তাঁর সাহিত্যে ধরা পড়েছে। যেমন সংস্কার মুক্তির কথা, সীমাবদ্ধ সংসার শোক থেকে মুক্তির কথা, যান্ত্রিকতার নাগপাশ থেকে মুক্তির কথা, রূপজ মোহের বন্ধন থেকে মুক্তির কথা তিনি এই রূপক সাংকেতিক নাটকে যথার্থভাবে আলোচনা করছেন। তবে এর পিছনে পাশ্চাত্য তত্ত্বের প্রভাব কিন্তু আছে। আমাদের আলোচ্য হচ্ছে কি রাজা নাটকটি রূপক সাংকেতিক হিসাবে কতটা সার্থক। যদি আলোচনা করি, বৌদ্ধ জাতক গ্রন্থে কুশজাতক এবং মহাবস্তু অপদান এর কাহিনী অবলম্বনে রাজা নাটকের রূপদান করেছেন রবীন্দ্রনাথ। তবে কোনো সমালোচকের মতে মহাবস্তু অবদানের কাহিনী সঙ্গে রাজা নাটকের যোগসূত্র বেশি রয়েছে। এ নাটকে ঈশ্বরকে উপলব্ধি করার কথায় প্রতীকের ছলনায় প্রতীকের মাধ্যমে বলা হয়েছে। রাজা নাটকের রাজা হচ্ছেন ভগবান, আর ওই নাটকে যে সুদর্শনা আছেন, সুদর্শনা চরিত্র, সেই সুদর্শনা হলেন মানবাত্মার প্রতীক। মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব। তাই সুদর্শনা রূপ তৃষ্ণায় ও ভোগ বাসনার প্রাবল্যে একসময় কি করছেন, রানী সুদর্শনা রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। তারপর আবার যখন তার রূপের পিপাসা মিটল, তখন তিনি এই কুরূপ রাজার মধ্যে অরূপের সন্ধান পেয়ে ধন্য হলেন। রবীন্দ্রনাথ অপূর্ব নাটকীয় মুহূর্ত, ধ্যান গম্ভীর পরিবেশ ও নিগূঢ় অধ্যত্ত সংকেতের সাহায্যে রাজা নাটকের মূল তত্ত্বকে ব্যক্ত করেছেন। তাঁর চরিত্র সুরঙ্গমা হচ্ছে মানুষের মনের ভক্তি। সুরঙ্গমা মনের ভক্তি দিয়ে ভগবানকে খুঁজছে, আর ঠাকুরদা হলেন তার যে চরিত্র রয়েছে রাজা নাটকের ঠাকুরদা হলেন জ্ঞানের প্রতীক। তিনি তার জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করতে চেয়েছেন। আর কাঞ্চিরাজ হলো নাস্তিক। সে তার নাস্তিকতার রূপ দিয়ে ভগবানের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। রাজা নাটকে শুধু যে ভগবানের স্বরূপ প্রতিষ্ঠার কথা আছে তা কিন্তু নয়, বিশ্ব সংসার চলছে কিভাবে সে কথাও প্রতীকের মাধ্যমে এই রাজা নাটকে রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন। কোনো সমালোচক এই রাজা নাটকের রূপক সাংকেতিক নাটক না বলে কেবল রূপক নাটক বলেছেন, আবার কেউ রূপক নাটক না বলে সাংকেতিক নাটকও বলেছেন। এই সম্পর্কে ডক্টর আশুতোষ ভট্টাচার্য কি বলেছিলেন, যে সাংকেতিক নাটক ও রূপক নাটকের মধ্যে যে সুস্পষ্ট পার্থক্য রহিয়াছে তাহা অনেকে অনুভব করিতে না পারিয়া রবীন্দ্রনাথের এই নাটকখানিকে অনেক সময় রূপক নাটক বলিয়া ভুল করিয়া থাকেন। যাই হোক, তাঁর কথায় সাংকেতিক নাটকের বিষয় হলো অতীন্দ্রিয় অপার্থিব তথ্য। কোনো পার্থিব তত্ত্ব সাংকেতিক নাটকে বিশেষ মর্যাদা পায় না। রাজা নাটকেও রবীন্দ্রনাথ পরমাত্মার সম্পর্কটি একটি কাহিনীর আড়ালে ব্যক্ত করেছেন। তাই রাজা নাটকে সাংকেতিক নাট্যরূপে বিশিষ্টভাবে পরিপূর্ণভাবে রক্ষিত হয়েছে। এই নাটকটিতে রূপক নাটকের গুণও যথার্থভাবে বর্ণিত। কাহিনীর মধ্যে দুটি রূপের চিত্র পাওয়া যায়, অর্থাৎ রাজা ভগবানকে রানী সুদর্শনা তাঁর মানব জীবনের বাস্তবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দিবালোকে দৃশ্যমান বস্তুর মতো
ভগবানকে দেখতে চেয়েছেন, আর তার মনের মধ্যে নিজ রূপ তৃষ্ণায় মত্ত আকাঙ্ক্ষা দিয়ে সুন্দরী রূপী রাজাকেও দেখতে চেয়েছেন। দুটা রূপ আছে, কিন্তু রাজা হচ্ছেন অসুন্দর, কুৎসিত দেখতে। সে অসুন্দরের বেড়া জালে আবদ্ধ নয়, তিনি অরূপ এবং অনুপম। এই তত্ত্ব রানী সুদর্শনা সবশেষে কিন্তু উপলব্ধি করতে পেরেছেন। রানীর মধ্য দিয়ে লেখক দুটি রূপ দেখাতে চেয়েছেন। এখানে আমরা রূপক নাটকের তত্ত্ব পাই। দুটা রূপ দেখাতে চেয়েছেন রানীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ, আর এটাই হলো রূপক নাটকের যা মূল বস্তু। এই সুরঙ্গমা ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ, আর যে সুরঙ্গমা চরিত্র রয়েছে সেই ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ নিজে যেমন উপলব্ধি করেছেন, ঠিক তেমনি রানী সুদর্শনার কাছেও সে কথা কিন্তু তিনি বলেছেন। এই সুরঙ্গমার মধ্যে ভগবানের সেবাদাসী হওয়ার পূর্বজীবন এবং পরবর্তী জীবনের মধ্যে রূপকের আভাস কিন্তু পাওয়া যায়। আর ঠাকুরদা চরিত্রের মধ্যেও সাংকেতিকতার আভাস থাকলেও রূপকের চিত্র তার চরিত্রেও রয়েছে। তিনি সাংসারিক বেড়াজালে বদ্ধ হয়ে এক অরূপ তত্ত্বের প্রতি আকৃষ্ট হয়েছেন। তিনি বলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সে রাজা কিন্তু কাঞ্চি রাজা নয়, সে রাজা অরূপ, সে রাজাই হলেন অদৃষ্ট ভগবান। রবীন্দ্রনাথ কাব্য জগতে যখন গীতাঞ্জলির যুগে অবস্থান করেছেন, তখনই রাজা নাটকে এই আধ্যাত্ম রসে নাটকের মধ্যে রূপ, অরূপ এবং সংকেতের ভাব বিশেষভাবে দেখা দিয়েছে। এই নাটকটির মধ্যে যে তত্ত্বটি মূল, তা হলো রাজা অর্থাৎ রাজার রাজা বা ভগবানকে পেতে হলে সংসার জীবনে মোহ এবং ভোগ বাসনাকে বন্ধ করে অরূপের সন্ধানের পথে তাকে পেতে হবে। কবি এই রাজা নাটকে রূপক এবং সাংকেতিকতার মাধ্যমে মূল তত্ত্বটি যথার্থভাবে ফুটিয়েছেন। তাই রূপক সাংকেতিক নাটক হিসাবে রাজা সার্থক। ধন্যবাদ। এই রাজা নাটকের সাংকেতিকতা নিয়ে এখানেই শেষ করছি। নমস্কার, আমি সৈকত দে, ঘাটশিলা কলেজের বাংলা বিভাগের অতিথি অধ্যাপক। আজ আমি থার্ড ইয়ারের সেমিস্টার 5 এখানে স্পেশাল পেপার ডিএসসি 2 এখানে রয়েছে রবীন্দ্র নাটক রাজা। এই রাজা নাটক নিয়ে আলোচনা করব। এই রাজা নাটক নিয়ে আগে ক্লাসে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি আজ যেটা আলোচনা করব সেটা হলো রূপক সাংকেতিক নাটক হিসাবে রবীন্দ্রনাথের রাজা কতটা সার্থক। এই রূপক সাংকেতিক নাটক আলোচনার পূর্বে আমি রাজা নাটকে সম্পর্কে কিছু বলি। যেমন 1910 সালে রচিত এক রূপক সাংকেতিক নাটক হলো রাজা। এই রাজা নাটকটি নেওয়া হয়েছে মহাবস্তু গ্রন্থের রাজা কুশের বৌদ্ধ কাহিনী অবলম্বনে। এই রাজা নাটকের মূল বিষয় সেটা হচ্ছে মানুষের হৃদয়ে ঈশ্বরের যে গোপন ক্রিয়া। তারপর এই রাজা নাটকের যেসব চরিত্রগুলি রয়েছে সেগুলি হলো রাজা, সুদর্শনা, সুরঙ্গমা, ঠাকুরদা, কাঞ্চিরাজ। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় হলো
রাজা নাটকের সাংকেতিক নাটক হিসাবে কতটা সার্থক এই রাজা নাটক। প্রথমে বলি 19 শতকের বাস্তবধর্মী নাটকের পাশাপাশি এমন এক শ্রেণীর নাটকের সৃষ্টি হলো যেখানে বাস্তব জগতের পরপারে এক গভীর আধ্যাত্ম জগৎ ও দৃশ্যমান রূপ জগৎ, তার গভীরে অদৃশ্য রূপ জগতের সন্ধানে নাট্যকারেরা ব্রতী হলেন। এই দুই ভাবকে প্রকাশ করার জন্য শিল্পীরা রূপক ও সংকেতের আশ্রয় গ্রহণ করলেন। পাশ্চাত্য সাহিত্যে এই রূপক ও সংকেত রীতির প্রয়োগে যে নতুন ধারার জন্ম হলো তাকে আমরা রূপক সাংকেতিক বলবো, যেখানে উদ্দেশ্যকে গোপন রেখে যে ঘটনা বর্ণনা করা হয় সেটাকে চরিত্রের মাধ্যমে নিগূঢ় কোনো তত্ত্বের আভাস দুভাবে দেওয়া যেতে পারে, যেমন প্রতীক বা সংকেতের সাহায্যে আর রূপকের মাধ্যমে। এই রূপকে কোনো নীতিগর্ভ কাহিনী থাকে, সেই কাহিনীকে যথেষ্ট সরসতার সঙ্গে বলা হয়। কাহিনীর ওপরের অংশে একটা অর্থ থাকে, কিন্তু কাহিনীর ভিতরে আর একটি অংশ সমান্তরাল রেখায় থাকে। তাই রূপকের বাইরেও ভিতরের দুটি আখ্যানই সমান প্রয়োজনীয়, বাইরেরটা এবং ভিতরেরটা। কিন্তু সাংকেতিক রচনায় কোনো নীতি প্রচার নেই। যে সত্য এবং ইন্দ্রিয়াতীত, যা ধরাছোঁয়ার বাইরে, যা শুধু ব্যঞ্জনায় আভাসিত ও অপার্থিব কিছু অনুভবগম্য, সেই সত্যকে বোঝাবার চেষ্টা করে থাকেন সাংকেতিক শিল্পী। স্রষ্টার মনে যে ভাব জগতের উদয় হয় তা পরিচিত রূপের মাধ্যমে অনেক সময় বর্ণনা করা যায় না, অথচ মনের তীব্র আকুলতাকে অস্বীকারের উপায় নেই, তা সংকেতের সাহায্যে ব্যক্ত করতে হয়। অতএব সাংকেতিক রচনায় উপরের বাইরের আর ভিতরের অর্থ এক। এখন আমরা রাজা নাটকে কতটা সাংকেতিকতা রূপক ধর্মী তা আলোচনা করব। যেমন রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ছিলেন সম্রাট। তাঁর রূপক সাংকেতিক নাটক রচনায় মানব লোকের ইঙ্গিত সঙ্গতি সূচক। তাঁর প্রিয় ভাব সীমার মাঝে অসীমের উপলব্ধি। মানব শক্তির নানা দিকের কথা তাঁর সাহিত্যে ধরা পড়েছে, যেমন সংস্কার মুক্তির কথা, সীমাবদ্ধ সংসার শোক থেকে মুক্তির কথা, যান্ত্রিকতার নাগপাশ থেকে মুক্তির কথা, রূপজ মোহের বন্ধন থেকে মুক্তির কথা তিনি এই রূপক সাংকেতিক নাটকে যথার্থভাবে আলোচনা করছেন। তবে এর পিছনে পাশ্চাত্য তত্ত্বের প্রভাব কিন্তু আছে। আমাদের আলোচ্য হচ্ছে কি, রাজা নাটকটি রূপক সাংকেতিক হিসাবে কতটা সার্থক। যদি আলোচনা করি, বৌদ্ধ জাতক গ্রন্থে কুশজাতক এবং মহাবস্তু অপদান এর কাহিনী অবলম্বনে রাজা নাটকের রূপদান করেছেন রবীন্দ্রনাথ। তবে কোনো সমালোচকের মতে মহাবস্তু অবদানের কাহিনী সঙ্গে রাজা নাটকের যোগসূত্র বেশি রয়েছে। এ নাটকে ঈশ্বরকে উপলব্ধি করার কথায় প্রতীকের মাধ্যমে বলা হয়েছে। রাজা নাটকের রাজা হচ্ছেন ভগবান, আর ওই নাটকে যে সুদর্শনা আছেন, সুদর্শনা চরিত্র, সেই সুদর্শনা হলেন মানবাত্মার প্রতীক।
মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব। তাই সুদর্শনা রূপ তৃষ্ণায় ও ভোগ বাসনার প্রাবল্যে একসময় কি করছেন, রানী সুদর্শনা রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। তারপর আবার যখন তার রূপের পিপাসা মিটল, তখন তিনি এই কুরূপ রাজার মধ্যে অরূপের সন্ধান পেয়ে ধন্য হলেন। রবীন্দ্রনাথ অপূর্ব নাটকীয় মুহূর্ত, ধ্যান গম্ভীর পরিবেশ ও নিগূঢ় অধ্যত্ত সংকেতের সাহায্যে রাজা নাটকের মূল তত্ত্বকে ব্যক্ত করেছেন। তাঁর চরিত্র সুরঙ্গমা হচ্ছে মানুষের মনের ভক্তি। সুরঙ্গমা মনের ভক্তি দিয়ে ভগবানকে খুঁজছে, আর ঠাকুরদা হলেন তার যে চরিত্র রয়েছে রাজা নাটকের ঠাকুরদা হলেন জ্ঞানের প্রতীক। তিনি তার জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করতে চেয়েছেন। আর কাঞ্চিরাজ হল নাস্তিক, সে তার নাস্তিকতার রূপ দিয়ে ভগবানের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। রাজা নাটকে শুধু যে ভগবানের স্বরূপ প্রতিষ্ঠার কথা আছে তা কিন্তু নয়, বিশ্ব সংসার চলছে কিভাবে সে কথাও প্রতীকের মাধ্যমে এই রাজা নাটকে রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন। কোনো কোনো সমালোচক এই রাজা নাটকের রূপক সাংকেতিক নাটক না বলে কেবল রূপক নাটক বলেছেন, আবার কেউ রূপক নাটক না বলে সাংকেতিক নাটকও বলেছেন। এই সম্পর্কে ডক্টর আশুতোষ ভট্টাচার্য কি বলেছিলেন, যে সাংকেতিক নাটক ও রূপক নাটকের মধ্যে যে সুস্পষ্ট পার্থক্য রহিয়াছে তাহা অনেকে অনুভব করিতে না পারিয়া রবীন্দ্রনাথের এই নাটকখানিকে অনেক সময় রূপক নাটক বলিয়া ভুল করিয়া থাকেন। যাই হোক, তাঁর কথায় সাংকেতিক নাটকের বিষয় হল অতীন্দ্রিয় অপার্থিব তথ্য। কোনো পার্থিব তত্ত্ব সাংকেতিক নাটকে বিশেষ মর্যাদা পায় না। রাজা নাটকেও রবীন্দ্রনাথ পরমাত্মার সম্পর্কটি একটি কাহিনীর আড়ালে ব্যক্ত করেছেন। তাই রাজা নাটকে সাংকেতিক নাট্যরূপে বিশিষ্টভাবে পরিপূর্ণভাবে রক্ষিত হয়েছে। এই নাটকটিতে রূপক নাটকের গুণও যথার্থভাবে বর্ণিত। কাহিনীর মধ্যে দুটি রূপের চিত্র পাওয়া যায়, অর্থাৎ রাজা ভগবানকে রানী সুদর্শনা তাঁর মানব জীবনের বাস্তবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দিবালোকে দৃশ্যমান বস্তুর মতো ভগবানকে দেখতে চেয়েছেন, আর তার মনের মধ্যে নিজ রূপ তৃষ্ণায় মত্ত আকাঙ্ক্ষা দিয়ে সুন্দরী রূপী রাজাকেও দেখতে চেয়েছেন। দুটা রূপ আছে, কিন্তু রাজা হচ্ছেন অসুন্দর, কুৎসিত দেখতে। সে অসুন্দরের বেড়াজালে আবদ্ধ নয়, তিনি অরূপ এবং অনুপম। এই তত্ত্ব রানী সুদর্শনা সবশেষে কিন্তু উপলব্ধি করতে পেরেছেন। রানীর মধ্য দিয়ে লেখক দুটি রূপ দেখাতে চেয়েছেন। এখানে আমরা রূপক নাটকের তত্ত্ব পাই। দুটা রূপ দেখাতে চেয়েছেন রানীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ, আর এটাই হলো রূপক নাটকের যা মূল বস্তু। এই সুরঙ্গমা ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ, আর যে সুরঙ্গমা চরিত্র রয়েছে সেই ভগবানের সেবাদাসীর ভূমিকা নিয়ে ভগবানের যথার্থ রূপ নিজে যেমন উপলব্ধি করেছেন, ঠিক তেমনি রানী সুদর্শনার কাছেও সে কথা কিন্তু তিনি বলেছেন। এই সুরঙ্গমার মধ্যে ভগবানের সেবাদাসী হওয়ার পূর্বজীবন এবং পরবর্তী জীবনের মধ্যে রূপকের আভাস কিন্তু পাওয়া যায়। আর ঠাকুরদা চরিত্রের মধ্যেও সাংকেতিকতার আভাস থাকলেও রূপকের চিত্র তার চরিত্রেও রয়েছে। তিনি সাংসারিক বেড়াজালে বদ্ধ হয়ে এক অরূপ তত্ত্বের প্রতি আকৃষ্ট হয়েছেন। তিনি বলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।
সে রাজা কিন্তু কাঞ্চি রাজা নয়, সে রাজা অরূপ, সে রাজাই হলেন অদৃষ্ট ভগবান। রবীন্দ্রনাথ কাব্য জগতে যখন গীতাঞ্জলির যুগে অবস্থান করেছেন, তখনই রাজা নাটকে এই আধ্যাত্ম রসে নাটকের মধ্যে রূপ, অরূপ এবং সংকেতের ভাব বিশেষভাবে দেখা দিয়েছে। এই নাটকটির মধ্যে যে তত্ত্বটি মূল, তা হল রাজা অর্থাৎ রাজার রাজা বা ভগবানকে পেতে হলে সংসার জীবনে মোহ এবং ভোগ বাসনাকে বন্ধ করে অরূপের সন্ধানের পথে তাকে পেতে হবে। কবি এই রাজা নাটকে রূপক এবং সাংকেতিকতার মাধ্যমে মূল তত্ত্বটি যথার্থভাবে ফুটিয়েছেন, তাই রূপক সাংকেতিক নাটক হিসাবে রাজা সার্থক। ধন্যবাদ। এই রাজা নাটকের সাংকেতিকতা নিয়ে এখানেই শেষ করছি। নমস্কার, আমি সৈকত দে, ঘাটশিলা কলেজের বাংলা বিভাগের অতিথি অধ্যাপক। আজ আমি থার্ড ইয়ারের সেমিস্টার 5 এখানে স্পেশাল পেপার ডিএসসি 2 এখানে রয়েছে রবীন্দ্র নাটক রাজা। এই রাজা নাটক নিয়ে আলোচনা করব। এই রাজা নাটক নিয়ে আগে ক্লাসে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি আজ যেটা আলোচনা করব সেটা হলো রূপক সাংকেতিক নাটক হিসাবে রবীন্দ্রনাথের রাজা কতটা সার্থক। এই রূপক সাংকেতিক নাটক আলোচনার পূর্বে আমি রাজা নাটকের সম্পর্কে কিছু বলি। যেমন 1910 সালে রচিত এক রূপক সাংকেতিক নাটক হলো রাজা। এই রাজা নাটকটি নেওয়া হয়েছে মহাবস্তু গ্রন্থের রাজা কুশের বৌদ্ধ কাহিনী অবলম্বনে। এই রাজা নাটকের মূল বিষয় সেটা হচ্ছে মানুষের হৃদয়ে ঈশ্বরের যে গোপন ক্রিয়া। তারপর এই রাজা নাটকের যেসব চরিত্রগুলি রয়েছে সেগুলি হলো রাজা, সুদর্শনা, সুরঙ্গমা, ঠাকুরদা, কাঞ্চিরাজ। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় হলো রাজা নাটকের সাংকেতিক নাটক হিসাবে সাংকেতিক নাটক হিসাবে কতটা সার্থক এই রাজা নাটক। প্রথমে বলি, 19 শতকের বাস্তবধর্মী নাটকের পাশাপাশি এমন এক শ্রেণীর নাটকের সৃষ্টি হলো যেখানে বাস্তব জগতের পরপারে এক গভীর আধ্যাত্ম জগৎ ও দৃশ্যমান রূপ জগৎ, তার গভীরে অদৃশ্য রূপ জগতের সন্ধানে নাট্যকারেরা ব্রতী হলেন। এই দুই ভাবকে প্রকাশ করার জন্য শিল্পীরা রূপক ও সংকেতের আশ্রয় গ্রহণ করলেন। পাশ্চাত্য সাহিত্যে এই রূপক ও সংকেত রীতির প্রয়োগে যে নতুন ধারার জন্ম হলো তাকে আমরা রূপক সাংকেতিক বলবো, যেখানে উদ্দেশ্যকে গোপন রেখে যে ঘটনা বর্ণনা করা হয় সেটাকে চরিত্রের মাধ্যমে নিগূঢ় কোনো তত্ত্বের আভাস দুভাবে দেওয়া যেতে পারে, যেমন প্রতীক বা সংকেতের সাহায্যে আর রূপকের মাধ্যমে। এই রূপকে কোনো নীতিগর্ভ কাহিনী থাকে, সেই কাহিনীকে যথেষ্ট সরসতার সঙ্গে বলা হয়। কাহিনীর ওপরের অংশে একটা অর্থ থাকে, কিন্তু কাহিনীর ভিতরে আর একটি অংশ সমান্তরাল রেখায় থাকে।
তাই রূপকের বাইরেও ভিতরের দুটি আখ্যানই সমান প্রয়োজনীয়, বাইরেরটা এবং ভিতরেরটা। কিন্তু সাংকেতিক রচনায় কোনো নীতি প্রচার নেই। যে সত্য এবং ইন্দ্রিয়াতীত, যা ধরাছোঁয়ার বাইরে, যা শুধু ব্যঞ্জনায় আভাসিত ও অপার্থিব কিছু অনুভবগম্য, সেই সত্যকে বোঝাবার চেষ্টা করে থাকেন সাংকেতিক শিল্পী। স্রষ্টার মনে যে ভাবজগতের উদয় হয় তা পরিচিত রূপের মাধ্যমে অনেক সময় বর্ণনা করা যায় না, অথচ মনের তীব্র আকুলতাকে অস্বীকারের উপায় নেই, তা সংকেতের সাহায্যে ব্যক্ত করতে হয়। অতএব সাংকেতিক রচনায় উপরের মানে বাইরের আর ভিতরের অর্থ এক। এখন আমরা রাজা নাটকে কতটা সাংকেতিকতা রূপক ধর্মী তা আলোচনা করব। যেমন রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ছিলেন সম্রাট। তাঁর রূপক সাংকেতিক নাটক রচনায় মানব লোকের ইঙ্গিত সঙ্গতি সূচক। তাঁর প্রিয় ভাব সীমার মাঝে অসীমের উপলব্ধি। মানব শক্তির নানা দিকের কথা তাঁর সাহিত্যে ধরা